where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম স্টুডেন্টস, আমি মৈনাক পোদ্দার ফ্রম ওসমানিয়া হাই মাদ্রাসা। তোমাদেরকে ক্লাস 9-এর যে ইতিহাস কন্টিনিউ করছিলাম, আজকে তোমাদের ইতিহাসে দুটো টপিকস নিয়ে আলোচনা করব। একটা হলো মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসনের 14 পয়েন্টস বা 14 দফা নীতি, আর তারপরে ভার্সাই চুক্তি। এই দুটো বিষয় নিয়ে আজকে তোমাদের কাছে খুব সহজ আকারে তোমাদের কাছে আলোচনা করছি। প্রথমে যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো উইলসনের 14 পয়েন্টস বা উইলসনের 14 দফা নীতি। উইলসনের 14 দফা নীতি। তাহলে উইলসন কে ছিলেন? এখনই বললাম যে উইলসন ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। তো উইলসনের 14 দফা নীতি কখন কি প্রেক্ষাপটে তিনি পাবলিশ করলেন, কেন করলেন, বা তার বিষয়বস্তু কি ছিল, বিষয়গুলো বুঝবে। উইড্রো উইলসন মার্কিন রাষ্ট্রপতি। প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হওয়ার পথে, এই রকম মুহূর্তে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন তার 14 দফা নীতিটা পেশ করছে। সমগ্র বিশ্ব কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতা দেখেছে। প্রায় প্রত্যেকটা মহাদেশের কম বেশি প্রত্যেকটা দেশ কিন্তু এই যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। বিশাল ক্ষয়ক্ষতি, বিশাল হানাহানি, নিহত এবং আহতের সংখ্যা প্রায় কোটি এবং লক্ষাধিকে ছাড়িয়ে গেছে। এই রকম মুহূর্তে সমগ্র বিশ্ব একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কি করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যাবে, এই রকম মুহূর্তে উইলসন নিয়ে এলেন 14 দফা নীতি। তার কেন নিয়ে এলেন? যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে গণতন্ত্র মানুষের অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। এবং ইউরোপের পুনর্গঠন, যে ইউরোপীয় যে রাষ্ট্রগুলো এতদিন ধরে প্রথম বিশ্বযুদ্ধে এর এই অঞ্চল, ওর এই অঞ্চল, এই রাষ্ট্র ইংল্যান্ড জার্মানি এই অঞ্চল দখল করে নিচ্ছে, ওই রাষ্ট্রের এই অঞ্চল দখল করে নিচ্ছে, এই যে সমগ্র ইউরোপের মানচিত্রের যে পরিবর্তন ঘটে গিয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, সেই ইউরোপের রাষ্ট্রগুলি বা ইউরোপীয় মানচিত্রের একটা পুনর্গঠনের জন্য উইড্রো উইলসন তার 14 দফা নীতিটা পেশ করছে। কত সালে পেশ করছেন? 1918 সালে 8ই জানুয়ারি। কত সালে? 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি। বোঝা গেল 1918 সালে 8ই জানুয়ারি। তখনও কিন্তু জার্মানি আত্মসমর্পণ করেনি।
তো এই রকম পরিস্থিতিতে তার 14 পয়েন্টস আছে। কি কি এই 14 পয়েন্টসে আছে আমি খুব সংক্ষিপ্ত আকারে এইটা মুছে দিচ্ছি, আমি সালটা তোমরা পয়েন্ট আউট করে নেবে। যেভাবে আমি বলছি এইগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, শর্ট কোশ্চেনও আসতে পারে এবং ব্রড কোশ্চেন। আমি যে কটা মোটামুটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, 14 পয়েন্টসের মধ্যে 10-12টা পয়েন্টস আমি তোমাদের কাছে তুলেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। কি বলছে, গোপন চুক্তি এবং কূটনীতি পরিত্যাগ করে খোলাখুলি আলোচনা রাস্তায় আসতে হবে বিশ্বের সমস্ত রাষ্ট্রকে। কোনো রকম গোপন চুক্তি এবং গোপন কূটনীতি আশ্রয় নেওয়া যাবে না, ঠিক আছে? গোপন চুক্তি আর গোপন কূটনীতি পরিহার করে গোপন চুক্তি ও কূটনীতি পরিহার, আর সংক্ষেপে লিখলাম বুঝে নিবে যে খোলাখুলি আসতে হবে, যে এই রাষ্ট্রের সাথে এই রাষ্ট্রের চুক্তি হচ্ছে, তৃতীয় রাষ্ট্র জানতে পারছে না, এইটা যাতে না হয়। যে কারোর সাথে কারো চুক্তি হতেই পারে, সেটা যাতে ওপেন হয়, কোনো গোপনীয়তা না থাকে সেই বিষয়। 2 নম্বর কি, প্রত্যেক দেশে উপকূল সমুদ্র বন্দর বাদে বাকি সমস্ত সমুদ্র পথ সমস্ত রাষ্ট্রের জন্য মুক্ত থাকবে। অর্থাৎ নিজের দেশের সমুদ্র বন্দর এইটা বাদে বাকি সমুদ্রপথ যে কোনো দেশ যে কোনো রাষ্ট্র কিন্তু ব্যবহার করতে পারবে। উন্মুক্ত সমুদ্রপথ। বোঝা গেছে 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর, আভ্যন্তরীণ ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা আন্তর্জাতিক আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। সুতরাং যে এই রাষ্ট্র ব্যবসা করতে পারবে ওই রাষ্ট্র পারবে না, এই রকম যাতে না হয়। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে বাধা নিষেধ লোভ। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে বাধা নিষেধ পরিহার। আচ্ছা, 4 নম্বর কি, 4 নম্বর বলছে আভ্যন্তরীণ নিরাপত্তা বাদে, যে নিজের দেশের মধ্যে নিরাপত্তা বাদে প্রত্যেক রাষ্ট্রকেই তার সামরিক যে অস্ত্রাদি বা যে অস্ত্র উৎপাদন সেটা কিন্তু হ্রাস করতে হবে। নিরাপত্তা প্রত্যেক দেশকে তার সামরিক অস্ত্রাদি বা সামরিক উৎপাদন হ্রাস। সামরিক উৎপাদন হ্রাস মানে নিজের দেশের অভ্যন্তরে যেটুকু প্রয়োজন নিরাপত্তার জন্য, আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু সামরিক উৎপাদন করলেই চলবে, তার অতিরিক্ত সামরিক উৎপাদন করা যাবে না। বোঝা গেছে এটা? তাহলে 4টা পয়েন্ট কি কি বললাম? 14টা পয়েন্টের মধ্যে গোপন চুক্তি ও কূটনীতি পরিহার করতে হবে, খোলাখুলি আলোচনায় আসতে হবে। উন্মুক্ত সমুদ্র পথ, অর্থাৎ নিজের দেশে উন্মুক্ত সমুদ্র বন্দর বাদে বাকি সমস্ত সমুদ্র পথগুলো কিন্তু সমস্ত রাষ্ট্রের জন্য ওপেন থাকবে। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধা নিষেধ পরিহার করতে হবে, অর্থাৎ সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে। সামরিক উৎপাদন, নিজের দেশের অভ্যন্তরে যে নিরাপত্তার জন্য যেটুকু সামরিক উৎপাদন প্রয়োজন সেইটুকু উৎপাদন বলে মাত্রাতিরিক্ত সামরিক উৎপাদনের প্রয়োজন নেই। আচ্ছা, এই 4টা পয়েন্ট আমি মুছে দিচ্ছি। আমি তোমাদের কাছে বিষয়টা খুব সহজ সরল আকারে নিজের ভাষায় তুলে ধরছি, বিষয়টা বুঝতে পারবে। 5 নম্বর,
কি বলছে? রাশিয়া থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে এবং রাশিয়াকে স্বাধীন এবং ধরে নাও যে জাতীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে তাকে উপযোগী করে তুলতে হবে। রাশিয়া থেকে রাশিয়াকে স্বাধীন জাতীয় নীতি প্রবর্তনের সুযোগ। ঠিক আছে। 6 নম্বর, ফ্রান্স। ফ্রান্স সব থেকে কার বেশি শত্রু ছিল? জার্মানির। ফ্রান্সকে আলসাস লোরেন দিয়ে দিতে হবে। ফ্রান্সকে আলসাস লোরেন ফিরিয়ে দিতে হবে। আলসাস লোরেন প্রত্যাবর্তন মানে ফিরিয়ে দেওয়া। 6 আলসাস লোরেন হলো। এবার 7 নম্বর কি বলছে? পোল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে। জার্মানির প্রান্তে, পূর্ব প্রান্তে সম্ভবত, যে পোল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র, এবং পোল্যান্ড যাতে একটি সমুদ্র বন্দর পায় তার জন্য একটি করিডোর বা একটা করিডোর গঠন করতে হবে। পোল্যান্ডের স্বাধীনতা, পোল্যান্ডের স্বাধীনতা। 8 নম্বর কি বলছে? জাতীয়তাবাদের ভিত্তিতে ইতালির মানচিত্রের পুনর্গঠন করতে হবে। জাতীয়তাবাদের ভিত্তিতে অর্থাৎ আমরা এর আগে কি দেখেছি? ইতালি যখন ঐক্যবদ্ধ হচ্ছে তার আগে তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল, তখন ইতালি কিন্তু জাতীয়তাবাদের ভিত্তিতেই পুনর্গঠন হয়েছিল। আবার প্রথম বিশ্বযুদ্ধের পর সেটা কিন্তু অনেকটার পরিবর্তন আসে ইতালির মানচিত্রে। সুতরাং সেই কারণেই কি বলা হচ্ছে? জাতীয়তাবাদের ভিত্তিতে বা জাতীয়তাবোধের ভিত্তিতে ইতালিকে কিন্তু আবার ইতালির মানচিত্রে আবার পুনর্গঠন করতে হবে, বা ইতালির সীমানার পুনর্গঠন। জাতীয়তাবাদ বিষয়টা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধনতন্ত্র, এই বিষয়গুলি তোমাদের নিশ্চয়ই আগে আলোচনা হয়েছে। বিষয়গুলি যে জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, এক জাতি এক ধারণা, ন্যাশনালিজম, যে বিষয়টা আলোচনা হয়েছে, আজকে আমি ওর মধ্যে ঢুকছি না। তো এই 4টা পয়েন্ট, এর আগে 4টা বলেছিলাম, এখন আমি আমার 4টা বলছি। রাশিয়াকে স্বাধীন ও রাশিয়া থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে এবং রাশিয়াকে স্বাধীন ও জাতীয় নীতি প্রবর্তনের সুযোগ দিতে হবে। ফ্রান্সকে আলসাস লোরেন প্রত্যাবর্তন করতে হবে। পোল্যান্ডকে পোল্যান্ডের স্বাধীনতা দিতে হবে পোল্যান্ডের, এবং পোল্যান্ডকে তার ব্যবসা বাণিজ্যের জন্য যে একটি সমুদ্র বন্দর, সেই বন্দরে যাওয়ার জন্য একটি করিডোর প্রদান করতে হবে। ইতালির সীমানা পুনর্গঠন বা ইতালির মানচিত্রের পুনর্গঠন কিসের ভিত্তিতে? জাতীয়তাবাদের ভিত্তিতে। বোঝা গেছে? এই 4টা পয়েন্ট আমি তোমাদের কাছে তুললাম। এরপরে আরও পয়েন্টগুলো বলছি, বিষয়গুলো। নয় নম্বর পয়েন্ট হবে। আচ্ছা, 9 নম্বর, অস্ট্রো হাঙ্গেরির স্বায়ত্ত শাসনে প্রবর্তন করতে হবে। অস্ট্রো হাঙ্গেরিতে স্বায়ত্ত শাসনের যে অধিকার সেটাকে দিতে হবে অস্ট্রো হাঙ্গেরি।
স্বায়ত্ত শাসনের অধিকার। অধিকার দিতে হবে। আচ্ছা, সরি, এটা 9 নম্বর হবে। আচ্ছা, 10 নম্বর, তুর্কি ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে যে তুর্কি সুলতান, তার অধিকার তাকে দিতে হবে। তুর্কি ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে তুর্কি সুলতানের যে অধিকার সেইটা তাকে দিতে হবে। মানে অধিকার। আচ্ছা, 10 হলো। 11 নম্বর পয়েন্ট কি? 11 নম্বর পয়েন্ট সেটা হলো ক্ষুদ্র এবং বৃহৎ রাষ্ট্রকে নিয়ে ভবিষ্যতে গোটা বিশ্বের স্বাধীনতা এবং নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা। আন্তর্জাতিক প্রতিষ্ঠান বলতে কীরকম? যে সমগ্র বিশ্বে, যার উপর ভিত্তি করে বলে দিচ্ছি, জাতিসংঘ পরবর্তীকালে গড়ে উঠছে, যে স্বাধীনতা রক্ষা ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি 11টা পয়েন্ট বললাম, উইলসনের 14 পয়েন্টসের মধ্যে এই 11টা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারলে। এরপরে আমি ঢুকবো হলো ভার্সাই চুক্তি। তো উইলসনের 14 পয়েন্টস, উইলসন কিসের জন্য এই 14 পয়েন্টস গড়ে তোলে? সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং ইউরোপীয় মানচিত্রের পুনর্গঠন। এইটার জন্য কিন্তু উইলসন তার 14টা নীতি নিয়ে এলেন। এরপর আমি কি ঢুকছি? এবার ঢুকছি যে ভার্সাই চুক্তিতে। তো বোঝা গেছে এই অবধি উইলসনের 14 পয়েন্টস। এটা তোমাদের টিকা আসে, 4 মার্কসের আসতে পারে। এবং উইলসনের 14 পয়েন্টস কবে চালু হয়েছিল, উইলসন কোথাকার রাষ্ট্রপতি ছিলেন, মার্কিন রাষ্ট্রপতি, এইগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসে। এখন তোমাদের এমসিকিউ কোশ্চেন আসছে। এমসিকিউতে কিন্তু লাস্ট সাবমেটিভ যেটা আছে তোমাদের ফাইনাল 7, এইখানে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে। এরপর আছে ভার্সাই চুক্তিতে। ভার্সাই চুক্তি ভার্সাই চুক্তি বিষয়টা কি বলছে? 1918 সালে 11ই নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করছে মিত্রপক্ষের কাছে। তার আগে 1914 সাল থেকে একটা ভয়াবহ যুদ্ধ গোটা বিশ্ববাসী দেখলো। প্রচুর সংখ্যক মানুষ মারা যাচ্ছে, নিহত হচ্ছে, অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ছে, গোটা সমগ্র পৃথিবীর মানচিত্রের অদলবদল ঘটে গেছে, সামাজিক রাজনৈতিক অবস্থানে পরিবর্তন ঘটেছে, বিভিন্ন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ওপর একটা মানচিত্রে প্রভাব পড়েছে। এইরূপ একটা পরিস্থিতি, এইরূপ একটা বিশ্বযুদ্ধ, প্রত্যেকটা দেশে কম বেশি প্রায় অংশগ্রহণ করেছে এই বিশ্বযুদ্ধে। এই বিশ্বযুদ্ধ 1918 সালে যখন জার্মানি 11ই নভেম্বর আত্মসমর্পণ করছে, প্রথম বিশ্বযুদ্ধ অবসান ঘটছে। কত সালে আত্মসমর্পণ করছে? 1918 সালে 11ই নভেম্বর। জার্মানি
আত্মসমর্পণ করলো মিত্রপক্ষের কাছে। এবার মিত্রপক্ষ তাদের এই যে জার্মানি আত্মসমর্পণ, প্রথম বিশ্বযুদ্ধে অবসান ঘটলো, এই রকম পরিস্থিতিতে তারা একটি সম্মেলনে বসলেন এবং সম্মেলনে কারা উপস্থিত ছিলেন? সম্মেলনে যাদেরকে বিগ ফোর বলা হয় মিত্রপক্ষে, যারা কোথায় বসলেন? এরা ভার্সায়, প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে এরা একটা সম্মেলনে বসলেন। সেখানে বিগ ফোর যাদেরকে বলা হয় তাদের আমি নামটা বলে দিচ্ছি। চারজন, 32টা দেশ বসেছিল এই সম্মেলনে। 32টা দেশের মধ্যে চারজন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই চারজনের নাম আমি লিখছি। মার্কিন রাষ্ট্রপতি উইলসন, উইড্রো উইলসন, মার্কিন রাষ্ট্রপতি উইলসন, চকগুলো ছোট ছোট সব, ইংল্যান্ডের লয়েড জর্জ, ইংল্যান্ডের লয়েড জর্জ, ইতালির ক্লিমেশু, ফ্রান্সের চার নম্বর, ইটালির অরল্যান্ডো, অরল্যান্ডো। এই চারজন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং ইটালির প্রধানমন্ত্রী, এরা চারজন এই সম্মেলনে বসলেন। প্যারিস পিস কনফারেন্স, প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে, সেখানে সম্মেলনটা বসছে, শান্তি সম্মেলন, যেখানে চারজন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলেন। এই কোশ্চেনটা তোমাদের কাছে আসে শর্ট কোশ্চেন হিসাবে, বিগ ফোর কারা, যে বা চার প্রধান বিগ ফোর, তাদেরকে কাদেরকে বলা হচ্ছে? তো এই চারজন যখন প্যারিস পিস কনফারেন্সে বসছে, প্যারিস পিস কনফারেন্সে কটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে? 5টা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এই 5টা চুক্তির মধ্যে কিন্তু একটা চুক্তি হলো ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি কার সাথে স্বাক্ষরিত হচ্ছে? জার্মানির সাথে। এবং কত তারিখে স্বাক্ষরিত হচ্ছে? 1919 সালে 28শে জুন। পাশে লিখছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। 1919 সালে 28শে জুন এই প্যারিস পিস কনফারেন্সে ভার্সাই চুক্তিটা স্বাক্ষরিত হলো। তাদের বিগ ফোর কারা ছিলেন? এরা ছিলেন মার্কিন রাষ্ট্রপতি উইলসন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্লিমেশো এবং ইতালির অরল্যান্ডো। এরা যে ভার্সাই চুক্তি স্বাক্ষর করলেন, ভার্সাই চুক্তির প্রেক্ষাপটটা কী ছিল? কেন তিনি ভার্সাই চুক্তি বা কিসের উপর ভিত্তি করে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত করলো? তারপর আসবো যে ভার্সাই চুক্তি যে শর্তাবলী, কি কি ভার্সাই চুক্তির শর্তাবলী ছিল। প্রথমত, ভার্সাই চুক্তির মাধ্যমে এই রাষ্ট্রপ্রধানরা বা 32টা দেশ যে অংশ নিয়েছিল, বা মুখ্যত যাদেরকে আমরা বলে থাকি এই রাষ্ট্রপ্রধানরা, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে সর্বতোভাবে দায়ী করলেন, যে প্রথম বিশ্বযুদ্ধে একমাত্র জার্মানি দায়ী। এই যে এত বড় ধ্বংসলীলা চললো, এত বড় গোটা বিশ্বযুদ্ধ জড়িয়ে পড়লো, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, সামাজিক ক্ষয়ক্ষতি, সামরিক ক্ষয়ক্ষতি, এর জন্য একমাত্র জার্মানি দায়ী। ভার্সাই চুক্তির কিন্তু প্রেক্ষাপটে তাই বলা হলো, এই জন্য জার্মানি কিন্তু দায়ী। আর কি, জার্মানি যাতে ভবিষ্যতে আর এই রকম শান্তি বিঘ্নিত ঘটাতে না পারে বা অশান্তি করতে না পারে, তার জন্য ব্যবস্থা নিতে হবে, তা ভার্সাই চুক্তির মাধ্যমে বলা হলো বা ভার্সাই চুক্তি প্রেক্ষাপটে আলোচনা করা হলো। আর কি,
জার্মানি যাতে ভবিষ্যতে ফ্রান্সের ওপর আঘাত আনতে না পারে। ফ্রান্স ছিল জার্মানির চিরপ্রতিদ্বন্দ্বী একটি রাষ্ট্র এতদিন পর্যন্ত। সুতরাং ফ্রান্সের ওপর যাতে আক্রমণ হানতে না পারে তার ব্যবস্থা নিতে হবে, বা ভার্সাই চুক্তির মাধ্যমে সেই রকম শর্তাদি আরোপ করা আছে। ইউরোপের শক্তিসাম্য প্রতিষ্ঠা করতে হবে। শক্তিসাম্য বলতে কি, ইউরোপীয় মানচিত্রে প্রথম বিশ্বযুদ্ধের পর যে পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তন, মানচিত্রে পরিবর্তন, এইটাকে আবার একটা পুনর্গঠনের জায়গায় নিয়ে আসতে হবে, এবং শক্তিসাম্য অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রের যে পরিবর্তন সেইটাকে কিন্তু একটা সাম্যমৈত্রিক জায়গায় নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে পয়েন্ট কি যে বলে থাকতে পারি যে উইলসন তার যে 14 দফা নীতি, এর আগেই আমি আলোচনা করলাম তোমাদের কাছে উইড্রো উইলসনের 14 পয়েন্টস। এই উইলসনের 14 দফা নীতির যত বেশি সম্ভব বা ম্যাক্সিমাম যতখানি সম্ভব বাস্তবায়িত করতে হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং সমগ্র বিশ্বে ইউরোপীয় মানচিত্রের পুনর্গঠন, এর জন্য তিনি তার 14 দফা যে নীতি দিয়েছিলেন সেটা যতখানি সম্ভব বাস্তবায়িত করতে হবে। আর কি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্বের কোনো দেশের, সমস্ত দেশের স্বাধীনতা বজায় রাখার জন্য একটি আন্তর্জাতিক সংঘ প্রতিষ্ঠা করতে হবে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, প্ল্যাটফর্ম একটা তৈরি করতে হবে, যে কোনো দেশ যাতে কোনো দেশকে হঠাৎ করে আক্রমণ করে দিতে না পারে, একটা শান্তি প্রতিষ্ঠা থাকে, স্বাধীনতা বজায় থাকে প্রত্যেকটা দেশে, নিরাপত্তা বজায় থাকে। সেই জন্য একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বা আন্তর্জাতিক সংঘ গড়ে তুলতে হবে। এই প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই কিন্তু ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি তোমাদের কাছে শর্তাবলীগুলো নিয়ে আসব 3টা প্রেক্ষাপটে। একটা ধরে নাও যে আঞ্চলিক, সামরিক এবং অর্থনৈতিক। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমি কি বললাম যে ভার্সাই চুক্তি কিসের ওপর ভিত্তি করে চুক্তিটা করা হয়েছিল জার্মানির সাথে মিত্রপক্ষ প্যারিস পিস কনফারেন্সে। এবার আসবো জার্মানির ওপর এই যে ভার্সাই চুক্তি, এটা আরোপিত করা হচ্ছে। অনেক জার্মান ঐতিহাসিক যাকে ধরে নাও যে জবরদস্তিমূলক, ডিক্টেটরশিপ পিস বলে থাকছে, ওটা পরবর্তীকালে আলোচনা বা এই ধরনের আলোচনা উঠে থাকে যে এই ভার্সাই চুক্তি পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিল, বা ভার্সাই চুক্তির জন্যই বা জার্মানির ওপর আরোপিত ভার্সাই চুক্তি এতটাই জবরদস্তিমূলক ছিল যে জার্মানির ওপর মানা সম্ভব ছিল না। তার ফলে জার্মানি কিন্তু পরোক্ষভাবে বা পরোক্ষ ফলাফল হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাস্তা খুঁজে নিয়েছিল। কি ছিল শর্তাবলী? আঞ্চলিক শর্তাবলী। আঞ্চলিক, আমি আর তোমাদের মধ্যে লিখে দিচ্ছি না, একটু শুনে নেবে। কি স্থির হলো বা কি স্থির করে দেওয়া হলো জার্মানির ওপর? জার্মানি ফ্রান্সকে আলসাস লোরেন ফিরিয়ে দিবে। আলসাস লোরেন, তাও আমি তোমাকে খুব সংক্ষেপে লিখে দিচ্ছি। ফ্রান্সকে আলসাস লোরেন, এই অঞ্চলটাকে নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা ফ্রান্সের সাথে জার্মানি ছিল। ফ্রান্সকে আলসাস লোরেন ফিরিয়ে দিবে। আচ্ছা, 2 নম্বর কি? বেলজিয়ামকে ইউপেন অঞ্চল প্রত্যাবর্তন করবে। ইউপেন অঞ্চল, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো, এগুলো অনেকগুলোই কিন্তু তোমাদের কাজে লাগবে। বেলজিয়ামকে ইউপেন অঞ্চল। ডেনমার্কে উত্তর স্লেজউইগ, এই অঞ্চলটা নিয়ে অনেকদিন ধরে সমস্যা চলছিল। ডেনমার্ককে স্লেজউইগ ও হলস্টাইন, তোমাদের কাছে দেখবা শুনে থাকবে, বিসমার্কের সময় আমি পড়িয়েছিলাম। ডেনমার্ককে স্লেজউইগ, উত্তর স্লেজউইগ প্রত্যাবর্তন করতে হচ্ছে। উত্তর স্লেজউইগ
অঞ্চলটা প্রত্যাবর্তন করতে হচ্ছে। 4 নম্বর কি হচ্ছে, জার্মানির পূর্ব সীমান্তে, এর আগে আমি বললাম যে জার্মানি উইলসনে 14 পয়েন্টসে দেখবো একটা পয়েন্ট ছিল, জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ডকে স্বাধীনতা দিতে হবে। জার্মানি পোল্যান্ডের স্বাধীনতা। পোল্যান্ডের স্বাধীনতা। আর কি, এর আগে আমি আবার বলেছিলাম পোল্যান্ড যাতে সমুদ্র বন্দরে যেতে পারে সেজন্য জার্মানির অভ্যন্তরে বা জার্মানি দেশের মধ্যে থেকে একটি ছোট করিডোর প্রদান করতে হবে, যাকে বলা হচ্ছে পোলিশ করিডোর। এই করিডোরটা পোল্যান্ডকে দিতে হবে, পোলিশ করিডোর গঠন। পোলিশ করিডোর গঠন 5 নম্বর। 6 নম্বর কি, ডানজিগ যে বন্দর বা ডানজিগ যে অঞ্চল, সেই ডানজিগ অঞ্চলটাকে লিগ অফ নেশনের অধীনে উন্মুক্ত শহর বা ওপেন সিটি হিসেবে গণ্য করতে হবে। এই 5টা পয়েন্ট আমি মুছে দিচ্ছি। ছয় নম্বর, ডানজিগ অঞ্চলকে ওপেন সিটি হিসাবে গণ্য করতে হবে। তারপরে কি বলছে, যে ডানজিগ অঞ্চলকে ওপেন সিটি, তারপর যে এশিয়া আফ্রিকার যে উপনিবেশগুলো ছিল, যেগুলো জার্মানির অধীনে ছিল, সেই উপনিবেশগুলো ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, জাপান ইত্যাদি দেশগুলোর মধ্যে বন্টন করে দিতে হবে। এশিয়া ও আফ্রিকা উপনিবেশ যেগুলো জার্মানি দখল করেছিল সেগুলো প্রত্যাবর্তন করতে হবে, বা নিজের যে উপনিবেশ ছিল প্রত্যাবর্তন করতে হবে। এশিয়া আফ্রিকা যে নিজে উপনিবেশ, রাইন দানিউব, এই যে নদীগুলি, এই নদীগুলি আন্তর্জাতিক দখলে থাকবে, যা আন্তর্জাতিক বা লিগ অফ নেশনের অধীনে থাকবে, আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। দানিউব, রাইন দানিউব। আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ মানে এই নদীগুলোর ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ আরোপ করা হলো প্রায় 15 বছরের ওপর। আর কি বলছে, কয়লা সমৃদ্ধ যে সার অঞ্চল, সেই সার অঞ্চল ফ্রান্সকে 15 বছরের জন্য দিতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সার অঞ্চল ফ্রান্সকে প্রদান। কদিনের জন্য থাকবে? 15 বছরের জন্য। এবং 15 বছর থাকার পর সেইখানে ভোট হবে, স্থির হয় যে সেখানে ভোট হবে, সেই ভোটের মাধ্যমে স্থির হবে যে পরবর্তী বছরগুলোতে এই কয়লা সমৃদ্ধ সার অঞ্চলটা কোন দেশে থাকবে, ফ্রান্সের থাকবে না জার্মানির থাকবে। এবং আর আঞ্চলিক এ কটাই ধরে নাও যে তোমাদের প্রায় 9টার মতন পয়েন্ট। এগুলো রাইন নদীর পূর্ব তীরে জার্মান যে সামরিক বাহিনী গঠন করতে পারবে না, এইগুলো আছে। তো এই 9টাই ধরে নাও যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের। এরপরে আসবে সামরিক, আঞ্চলিক হলো, এবার আসবে সামরিক। সামরিক শর্তাবলী, আঞ্চলিক শর্তাবলীর পর সামরিক শর্তাবলী। সামরিক শর্তাবলী কি?
সামরিক শর্তাবলী কি? জার্মানি জল, স্থল ও নৌবাহিনী ভেঙে ফেলা হয়। জল, স্থল ও নৌবাহিনী ভেঙে ফেলা হয়, ভেঙে দেওয়া হয়। আচ্ছা, পরে কি? জার্মানির সৈন্য সংখ্যা কমিয়ে 1 লক্ষ করে দেওয়া হয়। জার্মানির সৈন্য সংখ্যা হ্রাস, সৈন্য হ্রাস। আচ্ছা, তারপরে কি? জার্মানিতে একটা শিক্ষা প্রচলিত ছিল, বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান, সেটাকে বন্ধ করে দেওয়া হয়। বাধ্যতামূলক সামরিক শিক্ষা বন্ধ, বাধ্যতামূলক সামরিক শিক্ষা দেওয়ার যে রীতি ছিল সেই রীতিটা বন্ধ করে দেওয়া হয়। যে যুদ্ধ জাহাজ, জার্মানি যতগুলো যুদ্ধ জাহাজ ছিল সেগুলো ইংল্যান্ডকে দিয়ে দিতে হয়। ইংল্যান্ডকে প্রদান। আচ্ছা, ওপরেগুলো মুছে দিচ্ছি, নইলে নিচেরগুলো দেখতে পারবে না। সামরিক উৎপাদন বন্ধ করে দেওয়া হয় 5 নম্বর। যে সামরিক অস্ত্রাদি, যুদ্ধ অস্ত্রাদি, যেটা সামরিক অস্ত্রাদি সামরিক উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, রাইন অঞ্চলের যে পার্শ্ববর্তী যে অঞ্চল সেটাকে অসামরিক অঞ্চল বলে গণ্য করা হয়। অসামরিক অঞ্চল মানে ওখানে কোনোভাবেই জার্মানি কিন্তু সেনা নিবেশ করতে পারবে না, বা সামরিক মুক্তাঞ্চল বা অসামরিক অঞ্চল বলে গণ্য করা হয়। এই ছিল সামরিক শর্তাবলী। এরপরে আসবে যে অর্থনৈতিক শর্তাবলী কি কি ছিল। সময় খুব অল্প আছে, অর্থনৈতিক শর্তাবলীটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। অর্থনৈতিক শর্তাবলী, অর্থনৈতিক শর্ত, অর্থনৈতিক শর্তটা তোমাদের আমি মুখে বলে দিচ্ছি। অর্থনৈতিক শর্ত কি কি ছিল? ক্ষতিপূরণ হিসাবে, এই যে যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে বিশাল ক্ষয়ক্ষতি, প্রথমে বলেছি যুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করা হচ্ছে। এই যুদ্ধের জন্য জার্মানিকে 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। 660 কোটি পাউন্ড দিতে বাধ্য করা হয়। অধিকাংশ যে বাণিজ্য পথ, যে ব্যবসা বাণিজ্যের জন্য যে পথগুলো, যে বন্দরগুলো, সেগুলো ফ্রান্সকে প্রদান করার কথা বলা হয়। এর আগেও আমি বললাম যে যুদ্ধ জাহাজগুলো, যে যুদ্ধ জাহাজ ছিল সেই যুদ্ধ জাহাজগুলো কিন্তু ইংল্যান্ডকে প্রদান করে দিতে হয় বা ইংল্যান্ডকে দিয়ে দিতে হয়। এমনকি জার্মানি নিজ খরচে যুদ্ধ জাহাজ উৎপাদন করে সেগুলো কিন্তু মিত্রপক্ষকে প্রদানের কথা বলা হয়। আর কি? কয়লা সমৃদ্ধ যে সার অঞ্চল, যেটা আগে বললাম যে 15 বছর ফ্রান্সের অধীনে থাকবে, তারপর সেখানে গণভোটের মাধ্যমে স্থির হবে যে সেই অঞ্চলে ব্যক্তিবর্গ তারা কি চাইছে, ফ্রান্সের অধীনে থাকবে না জার্মানির অধীনে থাকবে। আর কি? রাইন, দানিউব যে নদীগুলো, এইগুলো মিত্রপক্ষের অধীনে প্রায় মুক্ত, সেগুলো দখলদারি হিসাবে থাকবে।
ফলে দেখা যাচ্ছে জার্মানির ওপর যে ভার্সাই চুক্তির মাধ্যমে যে বিশাল পরিমাণ অর্থনৈতিক, সামরিক বলো বা আঞ্চলিক বলো, সমস্ত যে বোঝা চাপানো হলো বা এককভাবে দায়ী করা হলো, তার মাধ্যমে কিন্তু পরবর্তীকালে যে আমি ইতিহাসটা পড়াবো, দেখবে যে এই প্রেক্ষাপটটা কিন্তু অনেক দূর চলে গেছে। জার্মানির পক্ষে কি আদৌ সম্ভব ছিল এতখানি মেনে নেওয়া, বা কি হয়েছিল, এরপরে কার উত্থান হয়েছিল জার্মানির আভ্যন্তরে, বা জার্মানির আভ্যন্তরীণ ব্যবস্থার কি পরিবর্তন হলো এর ফলে, সেইগুলোই কিন্তু আমি এর পরের দিন পড়াবো। আজকে ভার্সাই চুক্তি অবধি থাকলো। নমস্কার।